পরবর্তীটা শুরু করি। পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এখানে একটু ঝামেলা, যাক আমি পুরোটা আগে স্ক্রিনে নিয়ে আসি। প্রথমে আসো, এখানে একটু অ্যানিমেশনের উল্টাপাল্টা হয়েছে, পুরোটা আমি আগে নিয়ে আসি স্ক্রিনে, তারপরে আমি বলি অ্যানিমেশনের সমস্যা। এইরকম একটা জিনিস। এতক্ষণ আমরা স্ট্রেস ইন বিম উইথ হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল, হোমোজেনিয়াস মানে পুরোটাই একই ম্যাটেরিয়াল, এটা নিয়ে কাজ করতেছিলাম। ম্যাটেরিয়াল কোনো চেঞ্জ হয়নি, পার্থক্য ছিল একটা হলো ছিল। ম্যাটেরিয়াল যখন চেঞ্জ হয় নাই, আমরা এই অঙ্কগুলো করলাম, এইরকম অঙ্কটা করলাম, তাই না? সিগমা এম ওয়াই দিয়ে এটা করলাম, এবং হলো দিয়ে করলে সেন্টার শিফট করে করলাম। এখন স্ট্রেস ইন বিম উইথ টু টাইপ অফ নন হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল, অর্থাৎ দুইটা ম্যাটেরিয়াল আছে, উপরে একটা ম্যাটেরিয়াল, নিচে। যেমন এই অঙ্কটা, এই অঙ্কটা দেখো, এই 10-12 ইঞ্চ হলো একটা একটা ম্যাটেরিয়াল আছে, আর নিচে একটা ম্যাটেরিয়াল জোড়া লাগা আছে, অন্য একটা ম্যাটেরিয়াল। দুইটার ই আলাদা, ই মানে ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি আলাদা। এখন এই দুইটার ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি অনুপাত থেকে বলা হয় মডুলার রেশিও, এন মডুলার রেশিও বলা হয়, এটাকে মডুলার রেশিও বলা হয়। এখন এই জাতীয় অঙ্কে তোমরা কিভাবে সলভ করবে? এখন মনে করো যে আমরা কোনো একটা ম্যাটেরিয়ালের সাথে যদি নিচে একটা ম্যাটেরিয়াল যোগ দিই, লাগাই দিই, আঠা দিয়ে হোক, পিন দিয়ে হোক, যেভাবে হোক লাগাই, এইটাকে যখন বেন্ড করব আমরা, এইটাকে যখন বেন্ড করব, তখন এই ম্যাটেরিয়াল আর এই ম্যাটেরিয়াল সেম বিহেভিয়ার শো করবে না, আলাদা বিহেভিয়ার শো করবে। তখন আমরা কি করব? এটা হলো প্রশ্ন। তখন আমরা যে কাজটা করবো, ট্রান্সফর্ম এরিয়া বলে একটা নতুন একটা জিনিস আসবে, এরিয়াটাকে ট্রান্সফর্ম করে নিব, অর্থাৎ এই এরিয়াকে এরিয়া বানাই নিব, অথবা এই এরিয়াকে এই এরিয়া বানাই নিব। অর্থাৎ যেটা কম, যার কম ই, সেটার সমান বেশিটা বানাই নিব, অর্থাৎ বেশি যেটার সেটাকে কমই বানাই নিব। এবং কত পরিমাণ বানাই নিব? এদের দুজন ইয়াংস মডেল অফ ইলাস্টিসিটির যে অনুপাতটা, সেম অনুপাতে এটাকে বানাই নিব। মনে করো এটার ইয়াংস মডেল অফ ইলাস্টিসিটি, মনে করো কি বলবো, সে আমি শর্টকাট একটা বলার জন্য বলতেছি, আমি লিখে করি এখানে। মনে করো এইটার ইয়াংস মডেল অফ ইলাস্টিসিটি মনে করো 30 into 10⁻³ KSI। এটা E1, এটার নাম দিলাম E1, নাম দিলাম E1। আর আরেকটা হলো E2, E2 হলো E2 হচ্ছে 10 into 10⁻³ KSI, 10 into 10⁻³ KSI। এটা যদি হয় তাহলে মডুলার রেশিও কত হবে? এন এর মান কত হবে বলো তো? এন কত হবে? এন কত হবে? E1 বাই E2, তাই না? E1 বাই E2, তার মানে কত হবে? 3 হবে না? কত হবে? 3 হবে। 3 হবে। সো তোমরা মডুলার রেশিও মানে বুঝছো? মডুলার রেশিও মানে দুইটা ম্যাটেরিয়াল যদি একটা আর একটার সঙ্গে সমান ইয়াংস মডুলাস ইলাস্টিসিটি না হয়, এই দুটার অনুপাত বা একটাকে একটা ভাগ করলে যে ভ্যালুটা বাড়ায়, এটাকে বলাই মডুলার রেশিও বা এন। তার মানে যেটার ই বেশি, সেটার আরো বেশি এরিয়া থাকলেও যা হইতো সেই পরিমাণ বিহেভ করবো। অর্থাৎ তখন তো আমরা যে কাজটা করব, এই এরিয়াটাকে ঠিক রাখবো যেটা কমই, আর যেটা বেশি তাকে এন দিয়ে গুণ করে এরিয়াটা বাড়াই দিব। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ এরিয়া। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ এরিয়া। অর্থাৎ এরিয়াকে ঠিক রাখলাম, আর এটাকে আমরা এটাকে E2 কে E1 বানাই দিলাম। তাহলে E2 কে যখন E1 বানাই দিব, তখন এটাকে এই এন অনুপাতে এন দিয়ে গুণ করে দিতে হবে, করে এরিয়াটা বাড়াই দিতে হবে। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ এরিয়া। সবাই বুঝছো না বুঝো নাই? অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে অবশ্য, আমি কনসেপ্টটাকে দিয়ে দিই। তার মানে আমরা দুই রকম দুই নন হোমোজিনিয়াস দুইটা ম্যাটেরিয়াল একটা একসাথে লাগানো আছে, উপরে নিচে আছে, দুইটার মধ্যে যে কোনো একটাকে ট্রান্সফর্ম করবো। যদি আবার যদি তুমি কোনো কারণে এইটাকে ঠিক রেখে ওইটাকে বাড়াইতে, মনে করো এইটাকে ঠিক রেখে ওইটাকে যদি চেঞ্জ করতে, তাহলে কিন্তু চিকন হয়ে যেত।
ওটা কি হতো, চিকন হয়ে যেত। এই 10-এর জায়গায় এটা এন দিয়ে ভাগ করতে হইতো। যে যার ই বড় তাকে যদি কনভার্ট করো তাহলে এন দিয়ে গুণ হবে, আর যার ই ছোট তাকে যদি চেঞ্জ করো তাহলে এন দিয়ে ভাগ হবে। যাই হোক, ট্রান্সফর্ম অফ এরিয়া এই অনুপাতে ভাগ হবে। তাহলে ট্রান্সফর্ম উপরেরটা করবা নিচেরটা করবা তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই, যেরকম একটা করতে পারো। বাট যেটাই করবা যদি বড়টা করো, বড় যার ইয়ের মান বেশি তাকে যদি ট্রান্সফর্ম করো তাহলে এন দিয়ে গুণ করতে হবে, আর যার ইয়ের মান কম তাকে যদি ট্রান্সফর্ম করো এন দিয়ে ভাগ করতে হবে। আমরা এই অঙ্কে আমরা যেটা বড় সেটাকে এন দিয়ে গুণ করছি, এইভাবে অঙ্কটা করছি। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা কি করব, তাহলে এন ভাগ করলাম, এরপরে বাকি অঙ্ক সেম অলমোস্ট, খালি লাস্টে একটু পার্থক্য আছে। কি আমি এইটা পাই গেলাম, তাহলে একটা উল্টা টি পাইলাম, তাহলে এটা একটা সেন্ট্রয়েড বের করতে পারবো না আমরা? অবশ্যই পারবো। a1 y1 একই রকম, এখানে a1 তখন a2 ধরবো, a2 মানে a2 মান হবে n a2, লোকেশন ঠিকই থাকবে কিন্তু এই বাড়বে, সাইডে বাড়বে। সেন্ট্রয়েডের লোকেশন ঠিকই থাকবে। করার পরে তোমরা এই যে সেন্ট্রয়েড বের করবা, যেটাকে আমরা পরবর্তীতে নিউটন অ্যাক্সিস বলবো, এটাকে সেন্ট্রয়েড বের করবো। সেন্ট্রয়েড বের করার পরে তাহলে এটা হলো রিয়েল ক্রস সেকশন, এটা ট্রান্সফর্ম ক্রস সেকশন। এবার স্ট্রেন ডায়াগ্রাম বের করতে হবে। স্ট্রেন ডায়াগ্রাম কি, নিউট্রাল অ্যাক্সিসের উপরে যে পরিমাণ যাবে সেম অনুপাতে ওই y mx এর মতো নিচে যাবে, তার মানে এরকম একটা কিছু হবে। এটা কিসের ডায়াগ্রাম? স্ট্রেন ডায়াগ্রাম। এখন তুই কোশ্চেন করতে পারো, স্যার স্যার এতক্ষণ তো আমরা স্ট্রেন ডায়াগ্রাম আঁকাই না, এই অঙ্কের ক্ষেত্রে কেন আঁকাইলাম? এই কোশ্চেনটা কি মাথায় আসছে না আসে নাই? আগের অঙ্কগুলো তো স্ট্রেন ডায়াগ্রাম আঁকাই নাই, এটা কেন আঁকাইলাম? একটা কোশ্চেন আছে না এখানে, আছে না নাই? তোমরা কথা না বললে তো হবে না। তোমরা আমার কোশ্চেনটা বুঝছো? আমরা এতক্ষণ পর্যন্ত 3টা অঙ্ক করলাম, কোথাও স্ট্রেন ডায়াগ্রাম আঁকাইছি আমরা? না স্যার। এইটাতে কেন আঁকাইলাম? এটা কোশ্চেনটা তো আছেই মাথার মধ্যে, তাই না? জি স্যার। এই জন্য আঁকাইলাম, যে কোনো একটা ম্যাটেরিয়াল যখন নিউটন অ্যাক্সিস বরাবর বাঁকে তার উপরে এবং নিচে স্ট্রেনটা হয় একই রকম। যদি সেম ম্যাটেরিয়াল থাকে তাহলে স্ট্রেস আর টেন্স সিমিলারই হয়, কারণ আমরা জানি এই যে ই ইকুয়াল টু সিগমা বাই ই অথবা সিগমা যদি ই ইনটু ই, যেহেতু দুইটা সিগমা সমান একই ম্যাটেরিয়াল তখন ই এর আর চেঞ্জ হয় না, এইরকমই হয়, ই এরকমই থাকে, ই এর সব ক্ষেত্রে সমান থাকে। কিন্তু যখন ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে যায় তখন এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত, অর্থাৎ এইটুকু পর্যন্ত ই সেম থাকে, কিন্তু স্ট্রেস ডায়াগ্রাম কিন্তু সেম থাকে না। স্ট্রেস ডায়াগ্রাম এন গুণ বেড়ে যায়। কেন বেড়ে যায় তুমি দেখো, ফর্মুলা দেখলেই বুঝবা। আমরা আমাদের কাছে ইপসাইলন দেওয়া আছে, মানে এই ছবিটা দেওয়া আছে, আমি এর সাথে ই গুণ করব, তাহলে এটা তো ই1 ছিল, এটা ই1 ছিল, সরি এটা ই1 ছিল, তাই না? এখান থেকে এইটুকু পর্যন্ত এই ম্যাটেরিয়াল ই1 আছে। এটা কি ছিল? এটা হলো এন ইন্টু ই1 ছিল না? ই2 মানে কি? এন ইন্টু ই1, অতএব এইটা ই2 পরিমাণ বাইরে, এন পরিমাণ বাইরে যাবে স্ট্রেস ডায়াগ্রামের ক্ষেত্রে। আগের অঙ্কের ক্ষেত্রে যেহেতু দুইটা ম্যাটেরিয়াল ছিল না, এই জন্য স্ট্রেস ডায়াগ্রামে যা ছিল স্ট্রেন ডায়াগ্রামে তাই ছিল। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে যে অংশটুকে ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে গেল ওই অংশটুকে স্ট্রেসটাও চেঞ্জ হয়ে যাবে। কি পরিমাণ চেঞ্জ হবে? এন পরিমাণ বেড়ে যাবে। আবার তুমি উল্টাও যে অঙ্কটা করতা, এটাকে ট্রান্সফর্ম যদি করতা তাহলে যা হইতো এটা এন পরিমাণ কমে যেত। এটা এই হলো মোটামুটি স্ট্রেস ডায়াগ্রামের কনসেপ্ট। তখন এই যে স্ট্রেন ডায়াগ্রাম যে জায়গায় পাইছো, এই যে এখানে এই পয়েন্টটা এন পরিমাণ শিফট করে এখানে চলে আসতো, আর এই পয়েন্টটাও এন পরিমাণ শিফট করে এখানে চলে আসতো, তখন এইটাই হয়ে যেত স্ট্রেস ডায়াগ্রাম। স্ট্রেস ডায়াগ্রাম কেমন হয়ে যেত দেখো, অন্যরকম হয়ে যেত। তার মানে এইরকম না থেকে সে এখান থেকে আরেকটু বেশি হয়ে যেত, এখান থেকে চেঞ্জ হয়ে যেত। এটাই হচ্ছে ট্রান্সফর্ম এরিয়ার কনসেপ্ট। তার মানে তোমরা যখনই কোনো একটা আর্কিটেকচার ডিজাইনে যদি সেম ম্যাটেরিয়াল ব্যবহার করো তাহলে ঠিক আছে, আর যদি ম্যাটেরিয়াল চেঞ্জ করো, মনে করো উপরে কংক্রিট নিচে স্টিল দিলা, অথবা নিচে অ্যালুমিনিয়াম দিলা, বা উপরে উডেন দিলা নিচে অ্যালুমিনিয়াম দিলা,
বা উপরে নিচে অ্যালুমিনিয়াম দিলা, মাঝখানে উডেন দিলা, এই যে দিলা, এটার মধ্যেও তো তোমার স্টেজ বের করতে হবে, কি পরিমাণে স্টেজ ডেভেলপ করলো। তখন তোমরা এইভাবে স্টেজটা বের করবা এবং আলটিমেটলি চেক করবা তোমার যে মেটেরিয়ালটা আছে তার স্টেজ, তার ক্যাপাসিটি এই পরিমাণ আছে কি নাই। যদি ক্যাপাসিটি ঠিক থাকে, নাথিং লাইক দ্যাট। আর যদি ঠিক না থাকে তাহলে কি করবা, তখন তোমরা এই ম্যাটেরিয়াল চেঞ্জ করবা, অথবা ম্যাটেরিয়ালের পরিমাণ বাড়াবা, অথবা সেন্টার শিফট করবা। এই সব কিছু ঘুরে বেড়ে তোমার ওভারঅল মেকানিক্স এর নলেজ থাকলেই তোমার পক্ষে এটা করা সম্ভব। আর তুমি যদি মেকানিক্স এর পার্ট পার্ট বোঝো, অর্থাৎ এই চ্যাপ্টারে পরীক্ষায় পড়ছি, ওই চ্যাপ্টার পড়ি নাই, তাহলে কিন্তু তুমি আর্কিটেক্ট হিসাবে তুমি ম্যাটেরিয়াল চুজ করার সময় বিশাল একটা ভুল করবা। তোমার সিভিল ইঞ্জিনিয়ারের পিছনে দৌড়াইতে হবে, বারবার দৌড়াইতে হবে, অথবা ক্লায়েন্টের কাছে বকাইতে হবে, বা একটা ঝামেলার মধ্যে পড়ে যাবা। সো তোমাদের এই জিনিসটা কি বুঝতে হবে। আমি কি তোমাদের কি কনভিন্স করতে পারছি? জি স্যার। ভেরি গুড। এবার আমরা একটা অঙ্ক করি, সিমিলার একটা অঙ্ক। এই জায়গায় একটা অঙ্ক আছে, এক্সাম্পল 6.8। কি আছে অঙ্কটা? এ কম্পোজিট বিম শোন ইন ফিগার 6.8। এই এখন ম্যাটেরিয়াল দেখো, এটা কাঠ, এটা হলো কাঠের জিনিস, আর এটা হচ্ছে অন্য একটা ম্যাটেরিয়াল, কি যেন আছে দেখো। আপার পার্ট হচ্ছে 150/250। এই যে আপার পার্ট হলো 150 মিলিমিটার বাই 250 মিলিমিটার। এটা কি উডের 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 ই কত? 10 তো লিখে নাও খাতায়, সবাই সবাই খাতায় লেখো, এটা এই ছবিটা আঁকাও, খাতায় লেখো। এটা হচ্ছে 10 জিপিএ, 10 গিগাপাস্কেল ই অফ উড। ইডব্লিউ মানে ই অফ উড। উডের ইয়াংস মোড অফ ইলাস্টিসিটি হচ্ছে 10 জিপিএ। আর নিচের টুক কি আছে? নিচের টুক আছে হলো, কি লেখা আছে? স্টিল। স্টিলের ই হচ্ছে 200 জিপিএ। আর এই নিচের টুক হলো স্টিল, এটা স্টিল, এটা হলো 200 জিপিএ। আলাদা আলাদা এদের ইয়াংস মোড অফ ইলাস্টিসিটি। এখন বলছে ইফ বিম ইজ সাবজেক্টেড টু, বুঝা যাচ্ছে কি আছে? আচ্ছা, if BM is subjected to a bending moment of 30 kilonewton, 30 kilonewton bending moment বলে দিচ্ছে, 30 m এর মান 30 kilonewton মিটার around the horizontal axis, what are the maximum stresses in the steel and the wood? Drop flexural and bending স্যার stress. স্ক্রিন দেখা যাচ্ছে না। যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। রাইট। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বুঝলাম যে দুইটা ম্যাটেরিয়াল আছে, একটা হচ্ছে তোমার একটা হচ্ছে উড, এটা হলো উডের তৈরি, এটা উড, আর এটা স্টিলের তৈরি। দুটো ম্যাটেরিয়াল আছে, এটার ই এর মান হচ্ছে বলে দিছে, এটার ই এর মান 10 জিপিএ আর এটার ই এর মান 200 জিপিএ বলে দিছে। এবং মাপটা বলে দিছে, উপরেরটা 150/250, আর নিচেরটা তো এখানে 10 মিলিমিটার মাত্র থিকনেস, আর উড সেম আছে। এটার স্টেজ কত হবে? তাহলে স্টেপ 1 কি হবে? ট্রান্সফরমেশন অফ দ্য এরিয়া। আমরা উডটাকে ট্রান্সফর্ম করব। দেখো উডটাকে ঠিকই রাখছি, স্টিলটাকে ট্রান্সফর্ম করছি। এন কত? এন এর মান কত বলো? এন এর মানটা কত বলো? এন এর মানটা এই যে 20 হবে। কেন 20 হবে? এখানে 200/10, 200/10 কত? এন এর মান হচ্ছে 200/10, 200 জিপিএ স্টিলের আর 10 জিপিএ হলো উডের। 200/10 আমরা ভাগ করি, তাহলে আমরা পাই কেটে যায় 20 পাই। এন এর মান আমরা 20 পাই গেছি। কারো কোনো সন্দেহ আছে এন এর মানের ব্যাপারে? না স্যার। আচ্ছা আচ্ছা, এন এর মান যখন পাই গেছি, তাহলে এই যে এরিয়াটা, এখানে আমরা একটা ডিসকন্টিনিউয়াস টিপ দিচ্ছি কারণ অনেক বড় হয়ে যায়। এই যে ছবিটা, এটাকে কি লিখছি তুমি দেখো, এই লেন্থটাকে আমরা লিখছি
এইটা লিখছি ওয়াই। এটা আগে ছিল কত? আগে ছিল 150। 150 কে আমরা গুণ করছি কত দিয়ে? 20 গুণ। তো 120 দিয়ে গুণ করে এরা 300 মিলিমিটার হয়েছে, 3000 মিলিমিটার হয়েছে। তার মানে জিনিসটা এমন একটা টি এর মতো হয়েছে, এবং এইটা লম্বাটা তো 3000 মিলিমিটার, আর বাকি যা আছে তাই। তার মানে আমরা কি করলাম? আমরা শুধুমাত্র মেটেরিয়ালটাকে ট্রান্সফর্ম করলাম এমন ভাবে এর লেংথটা আর উইডটা এন গুণ বেড়ে গেছে, উইডটা এন গুণ বেড়ে গেছে, এন মানে 20 গুণ বেড়ে গেছে। ছিল 150 হয়ে গেছে। এখন তোমরা একটা টি টি বিমের মতো একটা জিনিস পাইছো তোমরা, এটা টি বিমের মতো, তাহলে এটা সেন্টার বের করতে পারবো না? এটা হলো A1, আর এই যে এইটা হলো A2, এইটা হলো A2, তাহলে A1 A2 দিয়ে করতে পারবো না? তো এই যে সেটাই বের করছে এখানে। দেখো কি করছে, A1 হচ্ছে A1 150 ইন্টু 250, এই দেখো 150 ইন্টু এটা 250, এই যে 250। A1 Y1, Y1 কত হবে? এই নিচের থেকে এর মাঝখান কত হবে তুমি দেখো, উপর থেকেও বের করতে হবে, নিচে থেকে। Y1 টোটাল টোটাল ছিল কত? উপর থেকে করছে এই অঙ্কে, কোনে উপর থেকে করছে। যাই হোক, উপর থেকে নিচ থেকে ইম্পর্টেন্ট না। এটা পুরাটা 250, তাহলে সেন্টার কত? 125 হবে। এই দেখো 125 লিখছে। তাহলে A1 Y1 প্লাস A2 Y2, A2 কত? A2 কত হবে? এর থিকনেস কত? 10 10। 10 হ্যাঁ, আর লেন্থ কত? লেন্থ হবে 300, 3000 3000 3000। ওয়াই কত হবে এখন? ওই উপর থেকে আসবে, একই জায়গা থেকে করতে হবে। তাহলে 250 প্লাস 10 এর অর্ধেক কত? 5। 250 আর 5 কত হয়? 255। 125 তো এইটা হয়ে গেল A1 Y1 প্লাস A2 Y2 ডিভাইড বাই A1 প্লাস A2 করে আলটিমেটলি 183 ফ্রম দ্য টপ। 180, এই যে নিউটন এক্সিস আসছে, যেটা আমাদের উপর থেকে কত দূরত্ব আছে, এটা 183। তার মানে এখান থেকে 183, এটা হলো সেন্টার বের করছে। তার মানে আগের অঙ্কের মধ্যে পার্থক্যটা কি হলো? কোনো পার্থক্য হয় নাই আগের অঙ্কের ক্ষেত্রে। এটা কাটটা করে যাও হোয়াটএভার। এখান থেকে 183 মিলিমিটার দূরে আমার সেন্টার আছে। এই পর্যন্ত বুঝতে কি আর কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে? আমরা প্রথমে কি করছি? প্রথমে আমরা এন এর মানটা বের করছি অনুপাত দিয়ে ভাগ করে, তারপরে এরিয়াকে ট্রান্সফর্ম করছি। কিভাবে করছি? এর লেংথটাকে এন গুণ বাড়াই। আগে 20 ছিল, এই 20 কে ভুল বললাম, আগে 150 ছিল, এই 50 কে 20 দিয়ে গুণ করে আমরা বাড়াই দিলাম এরিয়াটা। তারপরে সেন্টার বের করলাম। সেন্টার বের করার পরে আমরা নিউটন এক্সিস করবো। ফর্মুলা কি দেখো, দেখো এখানে এমসিও বাড়াই, একই জিনিসই আছে। সিগমা উড, উডের চেঞ্জ করি নাই তো আমরা, উডের এমসির মান সেম হবে। এম এম কত বলো তো? এম কত আমাদের? এম কত? কই এম? সাবজেক্ট টু কত কিলো নিউটন? 30 কিলো নিউটন মিটার, কিলো নিউটন মিটার, তাই তো? 30 কিলো নিউটন মিটার। তাহলে এখানে কি করছো তুমি খেয়াল করছো? এইটা কি বুঝছো না বুঝো নাই? 30 ইন্টু 10 টু the 6, এটা কিন্তু এখানে কেন লিখছে আমি জানি না। এখানে 10 to the 9 কাটাকাটি করার জন্য বা হটেভার, ইম্পর্টেন্ট না। তুমি 30 ইন্টু 10 to the 6 লেখো না। এম এর মান, সি এর মান কত? এটা সি এর মান 183, এই যে 183। আর আই এর মান কত? আই এর মান তো আমরা বের করছি। আই কই? এই যে আই এর মানটা বের করছি এখানে। ও এই যে আমি দেখাই নাই তোমাদের আই, এই যে বিএস কিউব বাই 12 প্লাস এডি স্কয়ার, বিএস কিউব বাই 12 এডি স্কয়ার, আই এর মানটা বের করছি। এই আই এর মানটা এখানে বসায় আলটিমেটলি 11.5 মেগাপাস্কেল আসছে। এটা কি আছে? উডের। তার মানে এইখানে, এই যে এই মেম্বার এইখানে, এখানে কম্প্রেশন আসছে 11.5। কিন্তু সিগমা এস ম্যাক্সিমাম স্টিলের কত আসবে? স্টিলের হচ্ছে এখানে একটা এন দিয়ে গুণ করছি আমরা, দেখো একটা এন দিয়ে, সব ঠিকই আছে, পুরো অঙ্কটা একই রকম, কোনো পার্থক্য নাই, খালি এখানে একটা এন দিয়ে গুণ করছি আমরা। এন দিয়ে গুণ করে এর স্টেজ বের করছি। তার মানে এই তখন হইতে কি অঙ্কটা দেখো, নর্মাল হইতো এরকম, নর্মাল অঙ্কটা হইতো এরকম, স্টেজ স্ট্রেন ডায়াগ্রামটা এরকম হইতো। সরি বাঁকাচ্ছি, কিন্তু এই পরিমাণ বাইরে গেল এখানে, এখানে এই পরিমাণ, এর পরিমাণ বাইরে যাবে স্টেজটা। এটাই ডায়াগ্রাম ফাইনালি। এখন তোমরা বলো অঙ্কটা কি কিছুই বুঝো না, অল্প বুঝছো নাকি একটা কনফিউশন আছে? কনফিউশনে কোশ্চেন করো আমাকে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন তোমাদেরকে আমি একটা 10 মিনিটস ব্রেক দিব।
10 মিনিটস ব্রেক এই কারণে দিব, তোমাদের মোটামুটি এইগুলো অঙ্ক হজম করতে সময় লাগবে। তারপরে লাস্টে একটাই অঙ্ক আছে, ওইটা করলে আমি সিলেবাস শেষ করে দিব। এবং এরপরে তোমাদের আমি অবশ্যই, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কম্পিউটার রিভ করবো। আচ্ছা, আমার কাছে মনে হয় আমি একটু প্রবলেম হচ্ছে ইয়াটা, আমি সম্পূর্ণ সাইন আউট করে আবার আমি নতুন, না সাইন আউট করে অন্য সমস্যা আছে, সাইন আউট করতে গেলে